রোদ, সাবধানে, তুমি এখনো বাচ্চা না। কিছুদিন পর বাবুর মা হয়ে যাবে। নিজের জন্য না হলেও বেবির জন্য হলেও সেফলি চলাফেরা করো প্লিজ। সরি, বাট নামটা তো বলতে দিন। রোদ, তুমি বলো, আমিও শুনি আমার শালি সাহেবা কি নাম ভেবেছে। আরতে রাফসান অ্যান্ড এতে আফসান। এবার আপনারা ডিসাইড করুন কার নামের সাথে মিলিয়ে রাখবেন। রুহির নামের সাথে মিলিয়ে আমি বাবুর নামটা রাখতে চাই, কারণ বাবুকে আমার লাইফে এনে দেওয়ার জন্য রুহি সবচেয়ে বেশি কষ্ট করেছে। থ্যাংক ইউ রুহি। ওকে, তাহলে রাফসান ইজ ডান। সবার দিকে এক নজর তাকিয়ে কথাটা বললাম। আমি কি একটা নাম সাজেস্ট করতে পারি? কি যে বলেন ভাইজান, ফর্মালিটি না করে বলুন তো। আপনার নাতি, আপনার তো অগ্রাধিকার। হ্যাঁ বলো। অরি, তুমিও বলো কোনো নাম। হ্যাঁ বাবা, বলো বলো। তৌফিক। আমার মেয়ে তার ছেলে ও স্বামী সংসার নিয়ে সব সময় সুখে থাকুক, আল্লাহ তার তৌফিক দান করুক। আমার নাতি আমার মেয়ের জীবনে আল্লাহর দেওয়া একটি উপহার, তাই আমি ভাবছি তৌফিক রাখলে কেমন হয়। ফুপা, বেস্ট হয়, কোনো আর্গুমেন্ট নেই, জাস্ট ফাইনাল। আমি বলি কি, রোদো যেহেতু একটা নাম দিয়েছে তো দুটো নামই রেখে দিলে কেমন হয়? রাফসান আহমেদ তৌফিক। অস্থির মামানি, লাভ ইউ। জানলার পাশে দাঁড়িয়ে আছি, পূর্ণ চাঁদটা যেন তার আলোয় আমার মন ভুলানোর প্রয়াস চালিয়ে যাচ্ছে। সত্যি জীবনটা কত অদ্ভুত। একদিন আগেও যে মানুষগুলো কাউকে হারানোর ভয়ে দিশেহারা ছিল, আজ সেই মানুষগুলোই হাসিতে আনন্দে নতুনের আগমনে পাগল প্রায়। সবার মাথায় একটাই চিন্তা, এই ছোট্ট জানটাকে কিভাবে আগলে রাখবে, কিভাবে তাদের খুশিটা প্রকাশ করবে, কিভাবে তাদের এত এত ভালোবাসাগুলো ছোট্ট জানটাকে উপলব্ধি করাবে। সত্যি একটা বাচ্চাই পারে নতুন উদ্যমে বাঁচার উৎসাহ দিতে। এই যে বাবার প্রিন্সেস, তুমিও কি খুশিতে আত্মহারা? জানো, তোমার একটা কিউট ভাইয়া হয়েছে, তোমায় অনেক ভালোবাসবে। তুমিও তাড়াতাড়ি চলে আসো তো, আমাদের খুশিটাকে দ্বিগুণ করতে তোমার আগমনই যথেষ্ট। লাভ ইউ বেবি। হঠাৎই পেটে কারো স্পর্শে ভাবনার প্রহর কাটলো। স্পর্শটা যে শুভ্র তা বুঝতে আর বাকি রইল না। ওনার ছোঁয়ায় আমার শরীরে অটোমেটিক কাঁপুনি শুরু হয়ে যায়। উনি আমার কাঁধে মুখ ডুবিয়ে বলে উঠলেন, কি করছো? কিছু না, আকাশ দেখছিলাম। কোথায় ছিলেন আপনি? উনি আমার কথায় মুস্কি হেসে সামনে থেকে আমার কোমর জড়িয়ে নিলেন। বাবুর কাছে ছিলাম। কি কিউট, তাই না? আমার মামুনিটা আরো কিউট হবে। আমার ঘরে থাকবে দুই পরীর বসবাস। যদি ছেলে হয় তো? আমার কেন জানি মনে হচ্ছে প্রিন্সেসই আসবে। জানো, আমি নামও ভেবে রেখেছি। তাই আপনার এসব ভাবারও সময় আছে নাকি? আমার বউ আর বাচ্চার জন্য আমার অফুরন্ত সময়, বাট বউ তো তা বোঝে না। আহারে বেচারা, আপনার বউ দেখি বড্ড নির্দয়। বাচ্চা তো, বুদ্ধি কম। বর তার সাথে রোমান্স করতে গেলে সে ভাবে তাকে কাতুকুতু দেওয়ার চেষ্টায় আছি, আর রোমান্স না করলে ভাবে আমি আমার জাস্ট ফ্রেন্ডদের সাথে মাখামাখির চেষ্টায় আছি। ওনার কথায় আমি খিলখিল করে হেসে উঠলাম। কোন রকম হাসি থামিয়ে বলে উঠলাম, তাই বুঝি? ইস, কি কষ্ট। খুব কষ্ট, বাট কষ্টটা আমি পুষিয়ে নিতে পারি। কথাটা বলেই উনি আমাকে কোলে তুলে নিলেন। আমিও চুপচাপ ওনার বুকে মুখ গুজে রাখলাম, কারণ আমি জানি আমি এখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করলেও উনি আমায় ছাড়বেন না। সো শুধু শুধু এনার্জি ওয়েস্ট করে লাভ কি? আচ্ছা, বেবির নামটা তো বললেন না। আমার প্রিন্সেসের নাম হবে রোধৌসী আহমেদ শুভ্রতা। তুমি আমি মিলেই তো সে। আর ছেলে বেবি, সেটা তো ভাবিনি সোনা। এটা তো ঠিক না। আপনি ছেলে বেবির নামও এখনই বলবেন, ব্যাস। ভেবে বলি না, এখনই এখনই এখনই। ওকে ফাইন, ওর নাম হবে রেদওয়ান আহমেদ শুভ্রতা। হ্যাপি? অনেক। উফ, তোমার দাঁতগুলো তো হ্যাপি কিউট গো। তুমি পুরোটাই একদম মাথা নষ্ট টাইপ। মাথা নষ্ট টাইপ মানে হলো দেখলেই মাথা নষ্ট হয়ে যায় এমন টাইপ। ইচ্ছে করে না থাক, পরে আবার লজ্জায় লজ্জায় টমেটো হয়ে যাবে। চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারো না? এত নড়াচড়া কেন করছো? দেখুন, আপনার দ্বারা সম্ভব হবে না। সো সরুন, আমি নিজেই করে নেব। সরুন তো। একদম না, এটা আমার প্রেস্টিজের ব্যাপার। প্লিজ তুমি চুপচাপ দাঁড়াও, আই উইল ম্যানেজ। 1 ঘন্টা তো তাই করছি। আর একটু প্লিজ। আমার অ্যাবিলিটি সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই বেবি। দেখে নিও, ফার্স্ট আমিই হব। এতক্ষণে আপনার অ্যাবিলিটি সম্পর্কে ফুল ধারণা হয়ে গেছে আমার। আজ তৌফিকের আকিকা, এই উদ্দেশ্যে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিদার তো আনন্দ আর ধরে না। উনি পর্দাদি হয়েছেন বলে কথা, দিদার খুশির ঠেলা এখন সামলাতে হচ্ছে আমাকে। দিদা স্পষ্টভাবে বলে দিয়েছেন, আজ সব ছেলেরা যার যার বউকে সাজাবে। কার বউকে কে সবচেয়ে সুন্দর করে সাজাতে পেরেছে তা ডিসাইড করবে দিদা আর রাহাত ভাইয়া, কারণ ওরা দুজনেই সিঙ্গেল। দিদার সেই এক কথায় শুভ্র আমাকে 1 ঘন্টা যাবৎ দাঁড় করিয়ে শাড়ি পরানোর চেষ্টা চালাচ্ছে, আর বরাবরই ফলাফল 0 নিয়ে আবারও নতুন উদ্যমে শুরু করছে। প্রায় 1.5 ঘন্টা পর উনি শাড়ি পরানো কমপ্লিট করলেন, তবে বেশ সুন্দর করেই পরিয়েছেন। কিন্তু ততক্ষণে আমি অজ্ঞান। জীবনের 13টা বাজিয়ে দিয়েছেন উনি। কি হলো, শুয়ে পড়লে কেন? আমি টায়ার্ড, দাঁড়ানোর শক্তি আর নেই। কিন্তু স্বাস্থ্য এখনো কমপ্লিট হয়নি। না হোক, লাগবে না, আই নিড রেস্ট। আমি এমনিতেই সুন্দর, সো নো সাজাসাজি। ওকে, তুমি রেস্ট নাও। কথাটা বলেই আমাকে কোলে তুলে নিয়ে ড্রেসিং টেবিলের সামনের টেবিলে বসে পড়লেন। আমি তো পুরাই হা। আরে মাত্রই তো বললেন রেস্ট নাও, আর এখনই কোলে তুলে নিয়ে আসলেন কেন? কেন, তুমিই তো বললা
আমার কোলে তোমার সব ক্লান্তির অবসান হয়। এখন তো কোলে নিয়ে বসে আছি, তোমার রেস্টও হয়ে যাবে আর আমার কাজও। গালে ঠোঁট ছুঁয়ে মুচকি হেসে কথাটা বললেন। আমি আর কিছুই বললাম না। ওনার কোলে বসে থাকতে খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। উনি আমার চোখে খুব সাবধানে কাজল লাগিয়ে দিলেন। কপালে ছোট্ট কালো টিপ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকেই খোপা করে রাখা চুলগুলো এক টানে খুলে দিলেন। দুই হাতে শক্ত করে কোমর চেপে ধরে রেখে চুলে মুখ ডুবিয়ে বলে উঠলেন, আমার বউকে এইটুকু সাজে মারাত্মক লাগে, তাকে আর সাজানো যাবে না, তাহলে আমিই না হার্ট অ্যাটাক করে বসি। সোফায় বসে তৌফিকের সাথে খেলছিলাম, হঠাৎ ওপরে তাকাতেই চোখ স্থির হয়ে গেল। বর আমার লাল পাঞ্জাবি পরেছেন, গলা থেকে শুরু করে বুকের এক পাশে সোনালি সুতোয় কাজ করা, হাতাগুলো কোনোয়ের নিচে পর্যন্ত উঠানো, সিল্কি চুলগুলো কপালে এসে পড়েছে, ডান হাতে ঘড়ি আর ঠোঁটে পাগল করা হাসি। আমারই হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার উপক্রম। দিদাকে দ্বিধায় ফেলে দিয়ে মা, মামানি, আপু সবাইকে অসম্ভব সুন্দর লাগছে। কাকে যে বেস্ট বলবে তাই নিয়ে চিন্তায় অস্থির উনি। অবশেষে আমাকেই দেওয়া হলো বেস্টের তাজ। দিদা স্ট্রেটলি বলে দিয়েছেন, ময়দা সুন্দরীদের এই সম্মান দেওয়া যেতে পারে না, আর যেহেতু রোদ কোনো মেকআপ ইউজ করেনি, সো সম্মানটা রোদেরই প্রাপ্য। শুভ্রর খুশি দেখে কে? অভ্র ভাইয়ের সাথে কম্পিটিশনে উনি জিতে গেছেন, এর থেকে খুশির আর কি হতে পারে? হাসি আনন্দে কেটে গেল 9টি মাস। কিভাবে যে এতটা দিন কাটিয়ে দিলাম বুঝতেই পারিনি। রাত বাজে 2টো, আমি বিছানায় পা গুটিয়ে বসে আছি। মুখ গোমড়া করে তাকিয়ে আছি পাশে শুয়ে থাকা শুভ্রর দিকে। কি আরামে ঘুমোচ্ছে। এদিকে ক্ষুধায় পেটে ইঁদুর নাচছে। এই শুনছেন? কথাটা বলার সাথে সাথে উনি লাফিয়ে উঠলেন। কি হয়েছে? পেন শুরু হয়েছে? হসপিটালে নিয়ে যেতে হবে? বেশি ব্যথা করছে? ওয়েট, আমি সবাইকে ডাকছি, আমার ক্ষুধা লাগছে। আমার কথাটা শুনে উনি অবাক চোখে আমার দিকে তাকালেন। খাবা? মাত্র 1 ঘন্টা আগেই তো উঠে খাওয়ালাম তোমায়। আপনি এখন খাওয়া নিয়েও খোটা দিবেন? লাগবে না, আমার খাবো না। বেবি, তোর বাবা তোকে আর আমাকে পেটুক বলছে, দেখেছিস? আরে তা কখন বললাম? আচ্ছা বলো, কি খাবা? ভাত আনবো? এই রাতে কেউ ভাত খায়? আমি আইসক্রিম খাবো, কেক খাবো, ফুচকা হলে তো আরো ভালো হয়, টক আর ঝালটা একটু বাড়িয়ে দিয়ে। এখন এসব কোথায় পাবো, তাও এত রাতে? সেটা তো আমি জানি না, জান নিয়ে আসুন ব্যাস। রোদ সোনা, অন্য কিছু খাও, ফ্রুটস বা সাম হেলদি ফুড। না, আমার ওসবই লাগবে ব্যাস। রোদ জেদ করে না তো। আপনি আমাকে বকছেন সামান্য খাবারের জন্য? এই আপনার ভালোবাসা? আচ্ছা বাবা, যাচ্ছি, ফ্রিজে আইসক্রিম আছে মেবি, আর আমি কেক বানানোর ট্রাই করছি। বাস ফুচকা ওইটা হবে না। ওকে, আই এম কামিং। উনি আমার কপালে ঠোঁট ছুঁয়ে দুর্বল একটা হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। ওনাকে দেখে আমি অবাকই হই। এই 9টা মাস ধরে ওনাকে এভাবেই জ্বালিয়ে আসছি আমি, কিন্তু ওনার মুখে বিরক্তির প্রকাশক উফ শব্দটাও কখনো শুনিনি। কতবার যে বমি করে ওনার গা ভাসিয়েছি তার ইয়ত্তা নেই। সব সময় হাসি মুখে সবটা মেনে নিয়েছে। হঠাৎই পেট মোচড় দিয়ে উঠল। বেবি কিক মারলেও ব্যথা লাগে, কিন্তু এমনটা তো নয়। ধীরে ধীরে ব্যথা বাড়তে লাগলো। নিশ্চয়ই লিভার পেইন শুরু হয়েছে। ওদিকে শুভ্ররও তো কোনো দেখা নেই। ব্যথায় শরীর কুঁচকে আসছে, শরীর ঘেমে একাকার। মনে হচ্ছে জীবনটা এখনই বেরিয়ে যাবে। গলা দিয়ে শব্দ বেরুচ্ছে না। শুভ্রকে যে ডাকবো সেই অবস্থাও আমার নেই। কোনো রকম হাত বাড়িয়ে বেডসাইড ল্যাম্প আর ফুলদানিটা ভেঙে দিলাম, সেই সাথে সমস্ত শক্তি দিয়ে চিৎকার। কিছুক্ষণের মধ্যে শুভ্র রুমে দৌড়ে এলো, তার পিছু পিছু একে একে সবাই। হসপিটালের বেডে শুয়ে আছি, আমার পাশে শুভ্র তথাকথিত প্রিন্সেস। মামনির মুখটার দিকে তাকালেই প্রশান্তিতে মনটা ছেয়ে যাচ্ছে। আমি যেন বিশ্বাসই করতে পারছি না, এমন একটা ভয়ঙ্কর কষ্টকে উপেক্ষা করে আমি আমার মামনিটাকে জন্ম দিয়েছি। মাতৃত্ব যে সব ব্যথাকে ভুলিয়ে দেয় তা আজ আমার কাছে স্পষ্ট। সবাই আমার কেবিনে দাঁড়িয়ে আছে, সবার মুখেই উপচে পড়া আনন্দ, কিন্তু আশেপাশে শুভ্রকে দেখতে পাচ্ছি না। আপুকে জিজ্ঞাসা করতে আপু হেসে হেসে গড়িয়ে পড়বে এমন অবস্থা। কোনো রকমে হাসি থামিয়ে যা বললো তাতে কাহিনীটা হলো এরকম। আমাকে ওটিতে ঢুকানোর সাথে সাথে শুভ্র টেনশনে সেন্সলেস হয়ে গেছে। আমার যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে, সো আধা ঘন্টায় আমি ফিট, বাট আমার স্বামী মহোদয় তো এখনো বেহুশ। ভাবা যায় এগুলো? আপুর কথা শেষ হতেই শুভ্র কেবিনে ঢুকলো। আমাকে এক নজর দেখেই স্বস্তি নিঃশ্বাস ফেললেন। উনি ঢুকতেই একে একে সবাই বেরিয়ে গেল। শুভ্র একটা বাঁকা হাসি দিয়ে আমার পাশে বসে পড়লেন। দেখেছো, প্রিন্সেস এসেছে, আমাদের শুভ্রতা। আমিও মুস্কি হাসলাম, মজার ছলে বলে উঠলাম, শুভ্রতা, 2 বছর পর শুভ্রও আসবে, ঠিক না? তোমার মাথা, আবার চিন্তা করে দেখো, ঠাডায় যদি না দিছি, এবারে সেন্সলেস হয়েছি, নেক্সট টাইম হলে সোজা ওপরে। আজ শুভ্র তার জন্মদিন, 3 বছর পুরো হতে চলেছে। শুভ্র ঠিকই বলেছিল, একদম আমার মতো হয়েছে। ওর আধো আধো কথাগুলো যেন আমার মন কাড়ে। পুচকি মাম্মাম, পুচকি মাম্মাম। এই কিসের পুচকি? মাম্মাম আবার পুচকি হয় কিভাবে? বাবাই বলেছে তুমি পুচকি মাম্মাম। কি এসব শেখায় তোর বাবাই তোকে? অসভ্য লোক একটা। তোর বাবা তোকে এটা বলেনি যে তোর বাবাই হলো বুইড়া বাবাই? শুভ্রতা কিছুক্ষণ অবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকেই ভুরু কুচকে বলে উঠল, বুইড়া বাবাই।
বাবার মতো হ্যাপি ক্রিয়েটিভিটি প্রকাশ করে চলেছে অনবরত, আর আমি মুখ চেপে হাসছি। এই ছোট্ট বাচ্চাটা আমার অস্তিত্ব, ভাবলেই সারাটা শরীর শিউরে উঠতে চায়। ছি রোদ, আমার প্রিন্সেসকে কি শেখাচ্ছ এগুলো? ভেরি ব্যাড। হ্যাঁ পুস্কি মামুনি, তুমি বোনকে কি শেখাচ্ছ? আমাকেও শেখাও। এই তফু, মামুনির সাথে আবার পুস্কি লাগিয়েছিস কেন রে? চাচ্চুই তো বললো তোমায় পুস্কি পুস্কি ডাকতে, তাহলে আমায় অনেকগুলো চকলেট দেবে। এবার আমি শুভ্রর দিকে রাগী চোখে তাকালাম, সাথে সাথেই উনি ভুবন ভুলানো হাসি দিয়ে উঠলেন। এই হাসিটায় আমি 1000বার মরতে রাজি। আমি রাগ ভুলে এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি। উনি তফুর হাত ছেড়ে দিয়ে ধীর পায়ে আমার পাশে এসে দাঁড়ালেন। মাই প্রিন্স অ্যান্ড প্রিন্সেস, ক্লোজ ইউর আইস, দিস ইজ ম্যাজিক টাইম। ফার্স্ট ফার্স্ট পুচকো পুচকিও দ্রুত চোখ বন্ধ করে নিল। এটা ওদের কাছে নতুন কিছু না। ওরা চোখ বন্ধ করার সাথে সাথেই উনি আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু এঁকে দিলেন। এই রোদবালিকা, তুমি 80 বছরের বুড়ি হয়ে গেলেও আমি তোমাকে পুস্কিই বলবো, শুধু আমার পুস্কি। আর আমার প্রতিটি দোয়ায় থাকবে একটি শব্দ, তোকে চাই, তোকে চাই আমি। শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু তোকেই চাই। হ্যাঁ, আমিও ওনাকে চাই, প্রতিটা মুহূর্তে চাই, খুব বেশি করেই চাই। বাবাই, খুইবো চোখ? শুভ্রতা, খুইবো না, বলো খুলবো? তুই সব সময় ভুল করিস বনু। হ্যাঁ, এবার চোখ খোলো। ওরা চোখ খুলতেই চকলেটে ওদের হাত বোঝাই করে দিল শুভ্র। দুজনের খুশি দেখে কে, যেন রাজ্যের সব খুশি এখন ওদের হাতে। ভালোবাসা, আনন্দ, হাসি সব যেন এভাবেই থেকে যায় নীরবে। তো প্রিয় গল্পপ্রেমীরা, এখানেই এই গল্পের সমাপ্তি ঘটলো। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলে যান। তো দেখা হচ্ছে নতুন গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।